নমস্কার, বাস্তু টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। বাস্তু টক মানে বাস্তু বিষয়ে আলোচনা। প্রায় প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে একটা নিজের বাড়ি বা ফ্ল্যাট কেনার, কিন্তু অনেক সময় দেখা যায় সেই স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাটে কেনার পর নানান সমস্যায় আমাদের জীবন জর্জরিত হয়ে যায়। আর্থিক সমস্যা, সাংসারিক সমস্যা, শারীরিক সমস্যা ইত্যাদি নানান সমস্যা আমাদেরকে ঘিরে ধরে। কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে এতদিন যেখানে আমরা ছিলাম সেখানে কোনো সমস্যা ছিল না, কিন্তু এই নতুন বাড়ি বা ফ্ল্যাটে শিফট হওয়ার পর এত সমস্যা কোথা থেকে আসছে। তার কারণ কিন্তু বাস্তুদোষ হতে পারে। তাই তৎক্ষণাৎ আমাদের দেরি না করে পৌঁছে যেতে হবে একজন অভিজ্ঞ বাস্তুবিদের কাছে। আর সেরকমই একজন বাস্তুবিদকে আজ আমরা পেয়ে গেছি আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তিনি হলেন বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট শ্রী অভিজিৎ কে.এম.আর. সাহা। আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী অভিজিৎ কে.এম.আর. সাহা। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার সকলকে। 24 আওয়ার্সের সকল দর্শকবৃন্দকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে টক শোতে থাকুন এবং প্রচুর অভিজ্ঞতা নেবেন। বাস্তুর কত রকম সমস্যা হয় সেটা আলোচনা সাপেক্ষে আস্তে আস্তে বেরিয়ে আসবে। একদমই। আর আজকে অবশ্যই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা স্যারকে পেয়ে গেছি। তাই দর্শক বন্ধুরা, আপনাদের জীবনে বাস্তুগত কোনো সমস্যা থাকলে, বাস্তু নিয়ে কোনো সমস্যায় ভুগছেন, বাড়িতে কোনো বাস্তু দোষ আছে অথবা বিভিন্ন দিক দিয়ে সমস্যায় ভুগছেন, যেটা আমি প্রথমেই বললাম, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, যেটাই করতে যাচ্ছেন সেটাতেই বাধা আসছে, বুঝতে পারছেন না সেটা কেন হচ্ছে, সেটার কারণ কিন্তু বাস্তু দোষ বা বাস্তু সমস্যা হতে পারে। তাই যে কোনো বাস্তু সমস্যা নিয়ে বা বাস্তু দোষ যদি বাড়িতে থাকে, যে কোনো বাস্তুগত সমস্যা নিয়ে আপনারা ফোন করবেন আমাদের লাইভ কল নাম্বারে। যে টেলিভিশন স্ক্রিনে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে যে কোনো বাস্তু সমস্যা নিয়ে আজ আপনারা স্যারের সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারছেন। তাহলে আজকে বাস্তু বিষয়ে অনেক কিছু স্যারের কাছ থেকে জেনে নেব, কারণ বাস্তু নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে বা আমরা অনেকেই বুঝতে পারি না যে বাড়িতে বা ফ্ল্যাটে বা কাজের জায়গায় কোনো বাস্তু সমস্যা আছে কিনা। আমরা সাধারণ মানুষরা সেটা বুঝতে পারি না। তাই বাস্তু বিষয়ে অনেক কিছু স্যারের সঙ্গে আজকে আমরা আলোচনা করে নেব আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আচ্ছা স্যার, প্রথমেই জানতে চাইবো যে বাস্তু কি? বাস্তুকে এক কথায় যদি আমরা বলি, বাসযোগ্য আবাস। আচ্ছা, মানে যেখানে বাস করবেন সেখানে যেন কোনো সমস্যা না থাকে। সমস্যা কি? তাহলে বাস্তুদেব কি? এটা একটা গল্প আছে, বহু পুরাণ থেকে জানা গেছে। এই বাস্তু যে কনসেপ্টটা, এটা এসছে আমাদের অথর্ববেদ থেকে। আচ্ছা। তো এক সময় দেবকুল এবং অসুরকুলের মধ্যে যুদ্ধ হয়েছিল। দেবাদিদেব মহাদেব সেই লড়াই ছিল এবং তার রুদ্র রূপ প্রকাশ পেয়েছিল। আচ্ছা। তখন তার ঘাম থেকে বাস্তুদেবের সৃষ্টি, এবং বাস্তুদেব জন্মানোর পরেই প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় ছিল। তখন তিনি দেবকুল, রাক্ষসকুল এটা কিছু দেখেননি, তিনি যাকেই পেয়েছেন তাকেই খেয়ে নিয়েছেন। আচ্ছা। এই অবস্থায় তখন দেবকুল এবং রাক্ষসকুল সকলেই বিষ্ণুর কাছে, যেহেতু আমরা জানি যে বিষ্ণুদেব হচ্ছে সৃষ্টিকর্তা, ওনার কাছে যখন গেছেন তখন উনি এটা ওনাদের জানিয়েছেন যে এই সৃষ্টি আমার করা নয়, এটা দেবাদিদেব মহাদেবের সৃষ্টি। আচ্ছা। তখন দেবাদিদেব মহাদেব দেখেছেন যে এটা তো আমারই একটা অংশ, আমি তো একে বিনাশ করতে পারি না। তখন বাস্তুদেবকে মাটির তলায় বসিয়ে দেওয়া হয়েছিল, শুয়ে দেওয়া হয়েছিল। দেখবেন বাস্তুদেবের মাথাটা হচ্ছে নর্থ ইস্টে, উত্তর পূর্ব কোণে, আর পাটা হচ্ছে, পায়ের দিকটা হচ্ছে সাউথ ওয়েস্ট সাইডে। তো ওই পরিস্থিতিতে বসানো হয়েছে এবং তাকে মহাদেবের যেটা বলেছিলেন যে তোমার খাওয়ার কোনো অভাব হবে না, কোনো ধন সম্পত্তির অভাব হবে না। এই জন্য বাস্তু পুজোর সময় অনেকেই দেখবেন যে বাড়ি করার আগে বাস্তু পুজো করা হয় এবং সেখানে সোনা রূপা সবকিছু দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের একজন দর্শক বন্ধু চলে এসেছেন প্রথমেই। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? আমি বিপাশা পাল বলছি, বালিগঞ্জ থেকে। আচ্ছা, বিপাশা পাল, বালিগঞ্জ থেকে। আচ্ছা, আপনার বাস্তুগত কোনো সমস্যা নিয়ে প্রশ্ন আছে স্যারের কাছে? না, মানে ওই আমার ক্যারিয়ারের ব্যাপারে একটু। না, অ্যাকচুয়ালি দেখুন, আজকে আমাদের অনুষ্ঠান বাস্তু সমস্যা নেই। কোনো বাস্তু সমস্যা থাকলে আপনি কথা বলতে পারেন।
হ্যাঁ, আবার একটু দর্শক বন্ধুদের বলে দিচ্ছি, আজ কিন্তু আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ বাস্তুগত বিষয় নিয়ে। তাই আপনাদের বাড়ি, ফ্ল্যাট বা কাজের জায়গায়, যে কোনো জায়গা বা ব্যবসার ক্ষেত্রে কোনো বাস্তুগত সমস্যা আসছে, বুঝতে পারছেন না কি করবেন, তাই যে কোনো বাস্তুগত প্রশ্ন থাকলে আপনারা ফোন করুন, স্যারের সঙ্গে সরাসরি আজকে কথা বলতে পারবেন। বাস্তু সংক্রান্ত যে কোনো প্রশ্ন নিয়ে আজকে ফোন করুন এই লাইভ ফোনের অনুষ্ঠানে, অন্যান্য বিষয় নিয়ে আজ ফোন করবেন না। যেটা আলোচনা হচ্ছিল, তো বাস্তুদেবের সমস্ত কিছু কিন্তু দেওয়া হয় পুজোর সময়, কিন্তু বাস্তুদেব ওই সময় একটি কথা দিয়েছিল এবং সব দেবদেবতা সেটা মেনে নিয়েছিল যে আমি আমার বাস্তুর কনসেপ্টে বা আমার কনসেপ্টে যারা বাড়ি বানাবে বা বাস্তু বানাবে তারা তাদেরকে আমি সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি সবকিছু দেব। আচ্ছা। আর আমার যে কনসেপ্ট বা আমি যেভাবে শুয়ে আছি, যদি আমার মাথায় আঘাত লাগে, আমার নাভিতে আঘাত লাগে, হাত পায়ে আঘাত লাগে, তাহলে কিন্তু আমি তার সংসার ছাড়খাড় করে দেবো। আচ্ছা, ঠিক আছে? তাই জন্যই আমরা বলি যে মানে দিকগুলো যেটা খুব মানে প্রয়োজন, মানে ঠিকভাবে ঠিক জায়গায় সব ইম্পর্টেন্ট, মানুষ জানেই না এটা। বিশেষ করে বাংলার মানুষের কথা আমি বলছি, বাংলায় বহু মানুষ জানেন না, অন্যান্য স্টেটে এটা প্রচার অনেক বেশি। একদমই। একটা ব্যবসা ক্ষেত্র, একটা কারখানা, একটা বাড়ি, সবকিছুই হচ্ছে বাস্তু মেনে করা উচিত। কারণ ম্যাক্সিমাম যে প্রবলেম, সমস্যাটা আসে কিন্তু বাস্তু থেকেই। সেটা যে কোনো আর্থিক অবনতি হতে পারে, সেটা যে কোনো ক্রনিক ডিজিজ হতে পারে, সেটা আনসার্টেন ডেথ হতে পারে, বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হতে পারে, বা ধরুন কেউ সুইসাইড অ্যাটেম্প করছে, বিবাহ বিচ্ছেদ, এই সম্পূর্ণটার জন্য কিন্তু বাস্তু দায়ী। আচ্ছা আচ্ছা, মানে সত্যি এটা আমাদের সাধারণ মানুষদের মানে মাথায় কিন্তু আমাদের আসেই না যে বাস্তুর কারণে এই সমস্যাগুলো হচ্ছে। মানে দেখা যাচ্ছে পরিবারে অনেক দিন ধরে আর্থিক সমস্যা চলছে, বা ছেলেমেয়েরা পড়াশোনা ঠিকভাবে করছে না, বা চাকরির জন্য বারবার ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না, ব্যবসার ক্ষতি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষরা কিন্তু আমরা বুঝতেই পারি না যে বাস্তুতে কোনো সমস্যা রয়েছে, তার কারণে সেটা হয়ে যাচ্ছে। না, বুঝি না, এটা এরকম নয়, এটা অনেক মানুষই বুঝে, কিন্তু আমাদের কনসেপ্টটাকে নিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র অ্যাস্ট্রোলজি। এটাই মানে জিনিসটা আমি প্রফেশনালি একজন নিউমরোলজিস্ট, বাট আমি আমার প্রফেশনালি যখন নিউমরোলজিস্টের কাজ করতাম, শুধুমাত্র নিউমরোলজিস্ট হিসেবে কাজ করতাম, তখন আমি দেখেছি যে বাস্তুতে বিভিন্ন ওয়ার্কশপে আমাদেরও যেতে হয়, যে বাস্তুর যদি ভুল থাকে, আমি একটা ক্লায়েন্টকে যতই তার সে অ্যাস্ট্রোলজি সে স্টোন দিই বা আমাদের নিউমরোলজি অনুযায়ী আমরা যে সাপোর্ট গুলো দিই, সেগুলো যতটাই দিই না কেন, কিন্তু বাস্তুতে যদি ভুল থাকে, বাস্তুর কনসেপ্ট তার সে যে বাড়িটাতে আছে বা ফ্ল্যাটটাতে আছে বা ভাড়া বাড়িতেও আছে, সেখানে যদি দিশা ঠিক না থাকে, তাহলে কিন্তু তার যতটা প্রাপ্য সে সেই রেমেডি থেকে সেই প্রাপ্যটা তুলতে পারবে না। মানে রেমেডি ঠিকভাবে কাজ করবে না। রেমেডি এবারে কি হবে, বলবে যে এই অ্যাস্ট্রোলজার খারাপ, এই নিউমরোলজিস্ট খারাপ, ব্যাপারটা তা নয়, কেউই খারাপ নয়। যে যার বিদ্যা যতদূর শিক্ষা নিয়েছে তার পুরোটাই ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করে, এটা বুঝতে হবে। কেউ চায় না কারোর বদনাম, একদমই একদমই, তাই না? সবাই সেটাই ভাববে যে রেমেডি নিয়ে কাজ করবে। আমি এইটার পরের থেকে আমি শুধু এখন বাস্তু নিউমারো একটা সাবজেক্ট, বাস্তুর সাথে নিউমারোকে অ্যাড করে বা নিউমারোলজিকে অ্যাড করে, যে শুধু যদি নিউমারোলজি আমি কাউকে দিই কোনো ক্লায়েন্টকে, দেখা যাবে যে তার বাস্তুটাতে ভুল আছে, এবারে সে সেইভাবে কাজ পাবে না, তখন বলবে যে অভিজিৎদার কাছে যাওয়াটা ঠিক হয়নি আমার কাছে। মানে আগে বাস্তুটা তার বিচার করে দেওয়া উচিত। আমি সবাইকে এটা বলতে চাই, এটা সকলের জানা উচিত। পশ্চিমবঙ্গের বাইরে কি দিল্লি, কি মুম্বাই, কি অন্ধ্রপ্রদেশ, কি তামিলনাড়ু, সব জায়গায়, গুজরাট, সব জায়গায় কিন্তু বাস্তুর কনসেপ্ট প্রচুর মানুষ মানে। একমাত্র বাংলার মানুষ শুধুমাত্র অ্যাস্ট্রোলজি শুধু বলবো না, ওই একটা ভাবে যে চার্ট বানিয়ে নেবে, চার্ট বানিয়ে নিয়ে বাড়িতে রাখলেই কি রাশি কি লগ্ন, শুধু এইটুকুনি জানলেই কিন্তু এখানেই কিন্তু অকাল সায়েন্স শেষ নয়। এই পুরো কনসেপ্টটা হচ্ছে অকাল্ট আমরা বলি, সেটা ট্যারো কার্ড হতে পারে, সেটা নিউমরোলজি হতে পারে, সেটা বাস্তু হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজি হতে পারে, যেটাই হোক, কিন্তু একটা মানুষকে যদি আমি গুড সার্ভিস দিতে চাই, তাহলে বাস্তু আগে ঠিক করা উচিত। একদমই একদমই। আচ্ছা, এই বাস্তুর গুরুত্ব আজকে মানে কেন দিনের পর দিন অতটা বাড়ছে মানে বর্তমান যুগে?
হ্যাঁ, বর্তমান যুগে দেখো আগে না গ্লোবাল মানে এত গ্লোবাল ছিল না, এত ইন্টারনেট ছিল না, ঠিক আছে। ওয়াইফাই এখন বাড়িতে বাড়িতে ওয়াইফাই হয়েছে, ইন্টারনেট কানেকশন হয়েছে, মানুষের মোবাইল কানেকশন হয়েছে, ইউটিউব ফেসবুক থেকে মানুষ দেখতে পাচ্ছে, ঠিক আছে। আগে কিন্তু বাঙালিরা ধানতেরাস কি জানতো না, কি জানতো? শুধু বাঙালিরা যেটা এখন কি হচ্ছে সবাই সবকিছু কালচারটা জেনে নিচ্ছে। এই বাস্তুর কনসেপ্টটা আমরা জানি যে অন্য স্টেটগুলোই মানতো, এবং আমরা বাঙালি আমি একটা কথা বলতে চাই। আজকে আমাদের বাঙালিরা কি খাটতে জানেন না? আজকে একটা সময় ছিল বড় বাজার যে ব্যবসায়িক চত্বর পুরোটাই বাঙালিদের হাতে ছিল, বিশেষ করে সাহাদের হাতে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তারা খাটছেও, তারা যথেষ্ট পরিশ্রম করছে। তাহলে নন বেঙ্গলি, মারোয়ারি, গুজরাটিরা বিভিন্ন জায়গায় ব্যবসা করছে, আর বাঙালিরা দিনে দিনে হাত গুটিয়ে নিচ্ছে। শুধু চাকরিজীবী, শুধু চাকরির দিকে মন তাদের। কিন্তু এটা ভাবতে হবে, নন বেঙ্গলিরা বহু আগে বাস্তুর কনসেপ্টকে মেনে নিয়েছেন। তারা দেখেছেন যে বাস্তু মেনে একটা দোকান করলে, একটা কারখানা করলে, একটা বাড়ি কিনলে, একটা ফ্ল্যাট কিনলে, একটা জমিকে যদি প্রথম থেকেই দেখিয়ে নেওয়া যায় বাস্তুবিদকে দেখিয়ে, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান ওখানেই হয়ে যায় প্রথমে। ঠিক আছে, সুতরাং আমি প্রত্যেককে বলবো যে বাস্তু মেনে বাড়ি করবেন। সকল প্রথমে দেখুন একটু কস্টলি, বাস্তু ব্যাপারটা একটু কস্টলি, বাস্তু কনসালটেন্টদের ফিস একটু বেশি হয়, যে রেমেডিগুলো দেয় সেগুলো একটু বেশি হয়। কিন্তু এটা না বাড়ির যে আপনি ভ্যালুয়েশন, বাড়িটা যে ভ্যালুয়েশন আপনার ধরুন 40 লাখ 50 লাখ, সেই তুলনায় আমি বলবো এই চার্জটা কিছু না। এরকম অনেক সময় দেখা যায় যে একটা কম দামি হয়তো ফ্ল্যাট কিনে বিক্রি করে, সেই ফ্ল্যাটটাই ভালো ছিল, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল একটা বড় ফ্ল্যাটে চলে গেল, তারপরে দেখা যাচ্ছে তার ব্যবসা শেষ হয়ে গেল, তার পরিবারে বিভিন্ন রোগ, ক্রনিক ডিজিজ ঢুকে গেল, তার হয়তো একটা ছেলে বা মেয়ে সুইসাইড করে মারা গেল, কিন্তু সে বুঝতেই পারছে না যে আসল দোষটা কিন্তু তার বাড়িতে। সে বলছে আগে তো আমি ভালো ছিলাম, আগের বাড়িটাতে ভালো ছিলাম, কিন্তু নতুন বাড়িটা আসার পরেই আমার এই সমস্যা হলো। অনেকের কিন্তু মানে মাথায় এটাও কাজ করে, হয়তো আগে আমার গ্রহ নক্ষত্র ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, তাই আমার খারাপ হচ্ছে, কিন্তু বাস্তুর কারণে হচ্ছে। গ্রহ নক্ষত্র আমি একটা বলছি, গ্রহ নক্ষত্র বা যেটাই নিউমারোলজিস্ট হিসেবে আমরা যেটা বলি পার্সোনালিয়া, এটা সব সময় কারো খারাপ চলে না। একদমই, হয়তো আমি 9 ইয়ার্স 9টা বছর পর পর একটা আমরা বলি যে ফিরে আসে আবার খারাপ সময় বা ভালো সময়। তো দেখা যাচ্ছে 9 ইয়ার্স এর মধ্যে কারো 2 বছর ভালো যায়, কারো 5 বছর ভালো যায়, কারো 6 বছর ভালো যায়, মানে মিলিয়ে মিশে ভালো খারাপ আসে। কিন্তু বাস্তু যদি খারাপ থাকে তাহলে সেই লোকটা, সেই যে ব্যক্তি বা পরিবার, সে ভালো দিনটা হয়তো দেখতেই পাবে না। একদমই, মানে সব কাজেই বাধা, সব কাজেই বাধা, সেটা সব কাজেই বাধা। সেটা ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হতে পারে, হয়তো দেখা যাচ্ছে অনেকে বলে যে আমি তো অনেক খাটছি কিন্তু আমার ফিনান্সিয়াল গ্রো নেই, বা আমি যেই কাজে হাত দিচ্ছি সেই কাজেই বাধা পড়ছে, এটা বলতে সকলেই শোনা যায়। একদমই, হ্যাঁ, তো এইটা হচ্ছে মানে অনেক খাটার পরও যখন রেজাল্ট আসছে না, মানে সেখানে কিছুতেই সেখানে পজিটিভ রেজাল্ট আসছে না, তখন ধরে নিতে হবে যে বাস্তুতেই কোনো সমস্যা আছে। বাস্তুতে 100%, আমি বলছি তো 100তে 100%। কেউ যদি কোনো ব্যক্তি আমাকে বাড়িতে নিয়ে যায়, এরকম প্রচুর ক্লায়েন্ট আছে আমার সাথে এই কনসেপ্টে, তারা আমাকে ডেকেছে যে আমি কোনো সমস্যা বলবো না, আর আমিও সেরকম ভাবে কন্ডিশনে যাই যে আমি কোনো সমস্যা আপনাকে বলতে হবে না, আপনি বাড়িতে নিয়ে যাবেন, সমস্যা আমি বের করে দেবো, তাহলেই আমি আগামী দিনে আপনি কাজ দেবেন বা আমি কাজে এগোবো। এবং বহু কাজ আমি এরকম কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলে তারা দেখেছেন যে যা তার সমস্যা আমি 100% বলতে পেরেছি তার বাস্তু দেখে, তারপরেই তারা আগামী দিনে আমাকে দিয়ে বাস্তু পুরো রেমেডি ঠিক মানে করিয়েছে আর কি, ঠিক করিয়েছে। একদমই, একদম, মানে তারা যখন দেখতে পাচ্ছেন সমস্যাগুলো একদমই মিলে গেল, মিলতে বাধ্য। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো, আপনি সঙ্গে আছেন? হ্যাঁ, বলুন, আপনি কোথা থেকে বলছেন আর কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, শকুন্তলা ঘোষ। আচ্ছা, হ্যাঁ, আপনার কোনো বাস্তুগত সমস্যা নিয়ে প্রশ্ন আছে স্যারের কাছে? হ্যাঁ, আর কয়েকদিন আগেই নতুন বাড়িতে শিফট করেছি, তারপর থেকে নানা রকম সমস্যা হচ্ছে, কাজে বাধা আসছে। আচ্ছা আচ্ছা, নতুন বাড়িতে শিফট করার পর কাজে বাধা, কি চাকরির চেষ্টা করছেন বা ব্যবসার চেষ্টা করছেন? আচ্ছা, আপনি বাড়িতে কতদিন ধরে উঠেছেন ম্যাডাম? হ্যালো, আপনি বাড়িতে কতদিন ধরে উঠেছেন এই বাড়িতে?
1 মাস। দেখুন 1 মাসে আগে একটা কথা বলে দিই, কতগুলো কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। 1 মাসে কিন্তু একটা বাস্তুর থেকে খারাপ রেজাল্ট পাওয়া যায় না, ঠিক আছে? হয়তো আপনার এটা মনে হচ্ছে এটা পার্সোনাল বাচ্চাটাও কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু বাস্তুর সমস্যা শুরু হয় যেটা আমার দেখেছি মানে পুরো ক্লায়েন্টদের আমি যে হিস্ট্রি নিয়েছি 2 বছর 2.5 বছর পর থেকে আপনার কিন্তু বাস্তুর সমস্যা শুরু হয়। আপনি দেখুন আপনার বাড়িতে যদি আপনি ফিনান্সিয়াল প্রবলেম বা কাজে বাধা পান, তাহলে আমি বলবো উত্তর দিকে আপনার কোনো সমস্যা আছে, ফার্স্ট উত্তর দিক। এবং উত্তর দিকে কিন্তু যদি টয়লেট থাকে, কিচেন থাকে, ঠিক আছে, সিঁড়ি থাকে, এইগুলো থাকলে কিন্তু আপনার ফার্স্ট অপরচুনিটি মিস হবে। উত্তর দিক বা নর্থ সাইড হচ্ছে যে কোনো সুযোগ আসার দিক বা পয়সা আর্থিক উন্নতির একটা প্রবেশদ্বার বলা যায়। উত্তর দিক থেকে সবকিছু শুভ জিনিস ঢোকে। সুতরাং উত্তর দিকে কারোর যদি টয়লেট থাকে, কিচেন থাকে বা বড় মানে সিঁড়ি যাকে বলে বা স্টেয়ার সিঁড়ি থাকলো বা কাটিং থাকে, অনেক সময় উত্তর দিকে যদি কাটিং থাকে মানে পুরো বাড়িটা চৌকোনা, উত্তর দিকে হয়তো কিছু ডিজাইন করতে গিয়ে ওখানটা কাটিং হয়ে গেছে, এটা হচ্ছে ফার্স্ট উত্তর দিকের সমস্যা। আর ক্যাশ ফ্লো আর একটা দিক আছে দক্ষিণ পূর্ব দিক বা এটাকে অগ্নিকোণ বলে, সাউথ ইস্ট কর্নার। এখানে যদি টয়লেট থাকে তাহলে কিন্তু দুটো প্রবলেম, একটা হচ্ছে আপনার হাতে ক্যাশ থাকবে না বা ক্যাশ ফ্লো বন্ধ হয়ে যাবে, আর 2 নম্বর হচ্ছে বাড়িতে যে মহিলারা থাকে তাদের ক্রনিক ডিজিজ ঢুকবে। ঠিক আছে, আপনি যদি দেখাতে চান আমার সাথে যোগাযোগ করে নেবেন বা কোনো বাস্তু কনসালটেন্টকে দেখে নেবেন, কারণ খারাপ কিছুটা হওয়ার আগে আপনি বলছেন 1 মাসেই বুঝতে পারছেন, এখন 1 মাসে আমি জানি না বোঝা সম্ভব কিনা, কিন্তু আমি এটা আমার ক্লায়েন্ট থেকে আলোচনা করে দেখেছি বা রিসার্চ থেকে বেরিয়েছে যে 2-2.5 বছর থেকে সমস্যাটা স্টার্ট হয় এবং পূর্ণ ফল পেতে পেতে 16 বছর লেগে যায় একটা বাড়িতে। এবং 8-9 বছরের সময় যখন খুব বাস্তুদোষ থাকে তখন একটা পরিবারে কিন্তু ছাড়খাড়ও হয়ে যায়। একদম, আপনি একটু মিলিয়ে নেবেন স্যার যেটা বললেন না, কোন দিকে কি হলে কি প্রবলেমগুলো হয় একটু নিজের বাড়ির সঙ্গে মিলিয়ে নেবেন, তারপর স্যারের যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? যদি দেখেন স্যারের কথার সঙ্গে আপনার বাড়ির মানে যে দিকগুলো মিলে যাচ্ছে 100% মিলবে। এখানে বাস্তুটা আজকের বিদ্যা নয়, এটা 5000 থেকে 7000 বছরের পুরনো বিদ্যা। এই বিদ্যাকে কেউ ফেলে দিতে পারবে না। আমি তো বললাম যে 100%ই মিলবে। একটা বাড়ির কনসেপ্টে যদি কেউ না বলেও আমাকে নিয়ে যায়, বাড়ি দেখে এনার্জি স্ক্যান করে, আমার অরা স্ক্যানিং মেশিন আছে সেখানে এনার্জি স্ক্যান করে, এবং জমির যে ঊর্জা, কেউ যদি নতুন জমিতে বাড়ি করতে চায় সে মাটিটা কতটা ভালো, অনেক সময় বলে না মাটির দোষ, মাটি বা জল সেটা কতটা খারাপ, হয়তো এরকম হতে পারে ওখানে কোনো বোনস মানে হাড় রয়েছে। একটা বাড়ির মানে জমির ঊর্জা মিনিমাম 50% এর উপরে হওয়া উচিত। আমরা 50% এর উপরে হলেই অ্যালাউ করি, কিন্তু 70% যদি ঊর্জা ভালো হয়, 70% এর উপরে যদি ঊর্জা থাকে বা পাওয়ার থাকে, তাহলে সেই বাড়িতে জমিতে আমরা বলি যে হ্যাঁ বাড়ি করা যেতে পারে। কিন্তু 50% এর নিচে যদি ঊর্জা থাকে তাহলে কখনোই ওই জমিতে কিন্তু বাড়ি করা উচিত না, বা করলেও তার সমাধান করে নিয়ে তারপরে বাড়ি করা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাস্তু দোষ বলতে আমরা কি বুঝি? এই যে সবাই বলে বাস্তু দোষ, দোষটা আসলে কি? বাস্তু কনসেপ্টটা অনেক বড়। প্রথম কথা বলি বাস্তু কনসেপ্টটাই অনেক বড়। আমি কতগুলো প্রবলেম আমি বলি, যেরকম ওনাকে নর্থ সাইড বললাম, উত্তর পূর্ব দিক বা নর্থ ইস্ট কর্নার যাকে বলি আমি, কর্নারও হতে পারে কারোর বাস্তু অনুযায়ী মিডিলের দিকে হতে পারে, ঈশান কোণ বলা হয় যেটাকে। ঈশান কোণে বাস্তুদেবের মাথা থাকে। আচ্ছা, ঠিক আছে, ওই যে বললাম প্রথম দিনই এটাই কন্ডিশন হয়েছিল যে আমার বাস্তু মানে বাস্তু মতে যে বাড়ি করবে তাকে আমি সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবো, যে বাস্তুর অমতে বাড়ি করবে তাকে আমি শেষ করে দেবো। তো যেহেতু মাথা থাকে, আমাদের মাথার মধ্যে যদি ভারী কিছু কেউ রাখে বা টয়লেট করে, তাহলে তো আমাদের নিশ্চয়ই সেটা তার প্রতি খুব সুখকর হবে না ব্যাপারটা। তো সেরকমই নর্থ ইস্ট কর্নারে যদি কেউ টয়লেট করে, কিচেন করে, ভারী জিনিস রাখে মানে বড় আলমারি রাখে বা সেলফ করলো, কোনো তাক করলো, সুতরাং নর্থ ইস্ট কর্নার ভেরি ভেরি ডেঞ্জারাস যদি কেউ না মানে। আচ্ছা, মানে ভারী জিনিস রাখাটাও, ভারী জিনিস মাথায় ভারী জিনিস রাখলে কি হবে? গ্যাসের সিলিন্ডার, আমি যদি কিন্তু অনেকেই জানেন না, সাধারণত আমিও জানতাম না যে ভারী জিনিস রাখলেও প্রবলেম হবে। আমি যদি রান্নাঘর করি তাহলে গ্যাসের সিলিন্ডার থাকবে ওখানে। আর একটা কি নর্থ সাইড, নর্থ ইস্ট এবং নর্থ সাইড, এটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট আমরা বলি।
আচ্ছা, জল তত্ত্বের দিক। এখানে যখনই আমি কিচেনকে আনবো বা রান্নাঘরকে আনবো, তার মানে আগুন জ্বলবে। আগুন আমরা জানি ফায়ার এলিমেন্ট, ঠিক আছে? তাহলে এটা থেকেও কিন্তু এলিমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই এলিমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই কিন্তু বাস্তুটায় সমস্যা শুরু হবে। আচ্ছা, কি ধরনের সমস্যা? উত্তর পূর্ব দিকে যদি টয়লেট থাকে, কিচেন থাকে বা সিঁড়ি থাকে বা কাটিং থাকে, এই কাটিংটা অনেকেই মিস করে যায়, আমি বারবার এই কাটিং এর কনসেপ্টটা আনছি। তো এই 4-5টা দোষ যদি থাকে নর্থ ইস্টে, প্রথম হচ্ছে বাড়িতে সৌভাগ্য বলে কিছু থাকবে না, লাক ফ্যাক্টর থাকবে না। মানে খাটবে, বাড়ির যে প্রধান ব্যক্তি সে খাটবে বা সকলেই খাটছে, কিন্তু একটা লাক ফ্যাক্টর বলে তো একটা কাজ আছে। আমরা সকলেই বলি কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। কর্ম করতে হবে, সাথে ভাগ্য সহায় দেবে, তারপরে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো নর্থ ইস্টে যদি টয়লেট, কিচেন ভারী জিনিস থাকে, তাহলে কিন্তু সিঁড়ি থাকে, সিঁড়ি হলেও ভারী হয়ে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তো এখানে ক্রনিক ডিজিজ ঢুকবে। ক্রনিক ডিজিজ মানে ক্যান্সার পর্যন্ত সেই বাড়িতে আসতে পারে। আজকে আমি শো থেকে ডিক্লেয়ার করছি, সকলে মিলিয়ে নেবেন, 95 থেকে 99% ক্যান্সার পেশেন্টকে জিজ্ঞেস করবেন, জোনটা হচ্ছে নর্থ অফ নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট, মানে উত্তর আর উত্তর পূর্ব দিকের মাঝখান এবং উত্তর পূর্ব দিক, এই দুটো জোন মিলিয়ে কারোর যদি টয়লেট থাকে, কিচেন থাকে, তাহলে সেই বাড়িতে ক্যান্সার ঢুকবে আজ না হয় কাল। আচ্ছা, কারোর 8 বছরের মাথায় ঢুকবে, কারোর 10 বছরের মাথায় ঢুকবে। এবং ক্যান্সার পেশেন্টদের আপনারা একটু জিজ্ঞেস করবেন যে আপনার বাড়ির নর্থ অফ নর্থ ইস্ট বা নর্থ ইস্টে কি বা টয়লেট বা কিচেন আছে? আমি গ্যারেন্টি দিয়ে বলছি 95 থেকে 99% লোক বলবে হ্যাঁ আমার বাড়িতে এই জিনিসটা রয়েছে এখানে। এই কারণেই বলি যে বাস্তুর কনসেপ্ট সকলের কিছু না কিছু থাকা উচিত এবং ভালো বাস্তু কনসালটেন্টকে দিয়ে কনসাল্ট করিয়ে নেওয়া উচিত। একটা হচ্ছে সৌভাগ্য শেষ প্যারালাইসিস। কেন বললাম প্যারালাইসিস? সবটা সায়েন্টিফিক ব্যাপার। আপনার মাথায় যদি কোনো চোট লাগে, নার্ভ যদি কাজ না করে, তাহলে কিন্তু প্যারালাইসিস হয়। ঠিক আছে, প্যারালাইসিস রিলেটেড ব্যাপার এটা আসে। আবার সাউথ ইস্ট সাইডে, দক্ষিণ পূর্ব দিকে যদি টয়লেট থাকে, ওখানে কিচেনের জায়গা, দক্ষিণ পূর্ব দিক হচ্ছে ফায়ার এলিমেন্ট। এই ফায়ার এলিমেন্টের জায়গায় যদি আমি ওয়াটার এলিমেন্টকে আনি, তাহলেও কিন্তু এলিমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সাউথ ইস্ট সাইডে যদি টয়লেট থাকে, তাহলে মেন যে প্রবলেম হবে, ক্যাশ ফ্লো বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে মা লক্ষ্মীর দিক। কার দিক? মা লক্ষ্মীর দিক। নর্থ সাইড যেরকম কুবের দেবের জায়গা আমরা জানি, ঠিক আছে, সেরকম আবার সাউথ ইস্ট সাইড বা দক্ষিণ পূর্ব দিক, এটা হচ্ছে মা লক্ষ্মীর দিক। এখানে যদি আমি ফায়ার এলিমেন্টের জায়গায় ওয়াটার এলিমেন্টকে আনি, তাহলে বাড়িতে ক্যাশ ফ্লো বন্ধ হয়ে যাবে। সংসার খরচার জন্য যে ক্যাশটুকুনি দরকার বা একটা ব্যবসা করতে গেলে যে ক্যাশ দরকার, সেটা বন্ধ হয়ে যাবে। তার সাথে কি আসবে? বাড়ির যে মহিলারা, মায়েরা আছেন, তাদের বড় বড় ডিজিজ আসবে। সেটা গাইনো রিলেটেড যে কোনো ডিজিজ আসতে পারে, তার সাথে ব্রেন টিউমার আসতে পারে। ঠিক আছে, মহিলাদের, বিশেষ করে মহিলাদের বিভিন্ন ক্রনিক ডিজিজ আছে কিন্তু সাউথ ইস্টে। আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, এটাও জেনে নিন, যেটা রিজার্ভার বলে বা টিউবওয়েল, রিজার্ভার বা টিউবওয়েল বা বোরিং যদি করা হয়, সাবমার্সেল বসানো হবে, বোরিং করছে, এটাও যদি থাকে সাউথ ইস্ট সাইডে, তাহলেও কিন্তু এটা একটা বড় বাস্তু দোষের মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে এবার একটু জানতে চাই, এই যে একটু আগে বললেন যে ক্যাশ ফ্লো বন্ধ হয়ে যাবে, তা মানুষের জীবনে যে অর্থনৈতিক সমস্যাটা, এটা কিন্তু আজকাল একটা বড় সমস্যা। কারণ সাধারণত এই লকডাউনের পরে অনেকেরই ব্যবসা হয়েছে, চাকরি চলে গেছে। এই অর্থনৈতিক সমস্যা আজকাল সমাজে একটা বড় সমস্যা, এমনকি নতুন চাকরির সংস্থানও সেরকম আজকাল হচ্ছে না। তো সেটা কোন দিকের বাস্তু সমস্যার কারণে সেটা হয়ে থাকে? অর্থনৈতিক, ম্যাডাম, অর্থনৈতিক ব্যাপারটা হচ্ছে তিনটে দিকের উপরে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নর্থ সাইড, আমি প্রথমেই বললাম, নর্থ সাইড থেকে অপরচুনিটি আসে বা মানি ফ্লোটা হচ্ছে। আর সাউথ ইস্টে হচ্ছে মেইন জায়গা, মানে টাকাটাকে যদি আরো বাড়ানো হয় বা ক্যাশ ফ্লো বিজনেসম্যানদের জন্য বিশেষ করে, পুরো যেহেতু বললাম মা লক্ষ্মীর জায়গা, এটা পুরো কারিগর হচ্ছে, কাজটা হচ্ছে সাউথ ইস্ট সাইডে। হ্যাঁ, আর একটা জোন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েস্ট সাইড বা পশ্চিম দিক, এটা হচ্ছে সেভিংস জোন। এটা সেভিংস জোন। ওয়েস্ট সাইডে যদি কারো টয়লেট হয়,
কারোর কিচেন হয়, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকে, বা ওয়েস্ট সাইড ডাউন হয়, ইস্ট সাইড উঁচু হলো আর ওয়েস্ট সাইড নিচু হলো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চন্দন থেকে বলছিলাম, সায়ন দাস। আচ্ছা, আপনি কি বাস্তু সংক্রান্ত কোনো প্রশ্ন নিয়ে স্যারের সঙ্গে কথা বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? মানে আর্থিক সমস্যা চলছে। আর্থিক সমস্যা, তো আপনার কি নতুন বাড়ি বা ফ্ল্যাট কিছু চেঞ্জ হয়েছে না একই জায়গায় আছেন? না, নতুন বাড়ি ছিল, ওটাকে ভেঙে নতুন করে করেছি। আচ্ছা, বাড়িটাকে ভেঙে নতুন করে করা হয়েছে। আচ্ছা, সঙ্গে থাকুন স্যার। আচ্ছা, কতদিন আগে ভেঙেছেন বা কতদিনের পুরনো বাড়ি আপনার? এটা পুরনো ছিল, 2.5 বছর হলো শুরু করেছি। 2.5 বছর হয়েছে। দেখুন, আমি একটু আগে বললাম যে 2.5 বছর পরে সমস্যা শুরু হয়। এই যে ভেঙেছেন, আপনাকে একটা কথা বলতে চাই, আমি জাস্ট এই ক্যানিং থেকে এই গত সপ্তাহে একটি বাড়িতে কাজ করে এসেছি, আমার ভিডিওতেও আছে, যে জাস্ট ভেঙেছে 7-8 বছর ধরে বাড়িটা। আগে ওনার ব্যবসায়ী, বড় ব্যবসা, জাস্ট ভেঙে করলে কি হয়, যখনই আপনি ভেঙে করছেন তখন কোন দিকে একটু বাড়িয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, সেটা কোন দিকে বাড়িয়েছেন আপনি? সাউথের দিকে বাড়িয়েছেন। এইবারে তখন কি হচ্ছে, আপনার আগের যে দিকগুলো ছিল, ধরুন আগে যেখানে টয়লেট ছিল বা আগে ধরুন যেখানে কিচেন ছিল, সেই জায়গাগুলো দেখুন চেঞ্জ হয়ে গেছে, দিকগুলো পরিবর্তন হয়ে গেছে। সাউথ সাইডে এগিয়েছেন মানে সাউথ সাইডে এগোলেন যেই, তখন দেখবেন দিকগুলো পরিবর্তন হয়ে গেছে। আপনার বাড়ির, আমি যদি আর্থিক প্রবলেম হয়, আমি এটা বলছি, আপনি মিলিয়ে নিন। আপনার উত্তর সাইডে বা নর্থ সাইডে যদি টয়লেট থাকে, কিচেন থাকে, সিঁড়ি থাকে, যদি সাউথ ইস্ট সাইডে বা দক্ষিণ পূর্ব দিকে যদি আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকে, টয়লেট থাকে, অথবা পশ্চিম দিকে বা ওয়েস্ট সাইডে যদি আপনার কিচেন থাকে, টয়লেট থাকে, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকে, আপনি মিলিয়ে নিন। এই 3টে দিক বললাম, এই 3টে দিকের মধ্যে এই জিনিসগুলো কোথাও না কোথাও আছে, তাই জন্যই কিন্তু মেন আর্থিক সমস্যা আপনার। বুঝতে পারলেন? আপনার যদি দিক সম্বন্ধে একটু আইডিয়া থাকে, আপনি একটু মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে এই যে বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। 100% মিলবে, এখানে কোনো 99% জায়গা নেই। আমি আবার বলছি, যদি বাস্তু থেকে আপনার অর্থনীতির প্রবলেম হয়, তাহলে এই 3টে দিকে যেই সমস্যাটা বললাম, সেই সমস্যা আপনার বাড়িতে অবশ্যই আছে। এবং আমি যে কনসেপ্টে বাস্তু করি, আগে যারা অনেক বাঙালিরা এই ভয় পেত যে বাড়ি ভেঙে চুরে বাস্তু ঠিক করতে হবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এখন অত্যাধুনিক যন্ত্রপাতি বেরিয়েছে, যেগুলো বাড়ির কোনো অংশ না ভেঙে কিন্তু পুরো বাস্তুটাকে ঠিক করা যায়। শুধুমাত্র আমার একটাই কন্ডিশন থাকে, ঠাকুর ঘর বা বাড়ির যে মন্দির হয়, সেটা উত্তর দিক, উত্তর পূর্ব দিক বা পূর্ব দিক, এই 3টে জায়গার যে কোনো একটা দিকে ট্রান্সফার করতে হবে যদি অন্য দিকে থাকে। কারণ সাউথ সাইড জমের দিক, সাউথ সাইডে যদি ঠাকুর ঘর থাকে, তাহলে সেই বাড়িতে আনসার্টেন ডেথ আসে। আচ্ছা, সাউথ ওয়েস্ট সাইডে যদি ঠাকুর ঘর থাকে, সেই বাড়িতেও দারিদ্রতা নেমে আসে এবং আনসার্টেন ডেথ এবং ডিভোর্স কেস হয় বাড়িতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এই দিকগুলোতে ঠাকুর ঘর কখনোই করা উচিত না। বাকি এই যে বললাম, উত্তর দিক, উত্তর পূর্ব দিক বা পূর্ব দিকে, এই দিকটায় কিন্তু ঠাকুর ঘরকে আমি ম্যানুয়ালি শিফট করাই। বাকি যা প্রবলেম আছে, সেটা এনার্জি শিফটার হতে পারে, সেটা ব্লকার হতে পারে, লাকি ডোর হতে পারে, পিরামিড হতে পারে, এগুলো দিয়ে ঠিক করা হয়। একদমই। দর্শক বন্ধু, আপনি বুঝলেন স্যার যেটা বললেন, আপনি একটু বাড়ির সঙ্গে মিলিয়ে নেবেন, দিকগুলো মিলিয়ে নেবেন। যেহেতু বাড়িটাকে, আপনার স্যারের ওই ভিডিওটা আমি দেখছিলাম, যে আপনি যে ভিজিটে গিয়েছিলেন, যে মানে ওই ভদ্রলোক যেমন বাড়িটাকে একই কেস, মানে বাড়িটাকে ভেঙে ওটাকে আরো বাড়িয়ে উনি কি করেছেন, উনি বললেন সাউথ সাইডে বাড়িয়েছেন। এই ভদ্রলোকের কি ছিল, একদম পূর্ব দিকে ওনার রান্নাঘরটা ছিল। পূর্ব দিকে রান্নাঘরের বিধান আছে, যদিও সাউথ ইস্ট সাইডে রান্নাঘর হওয়া উচিত বা কিচেন হওয়া উচিত, কিন্তু পূর্ব দিকেও ভালো, খারাপ নয়। তো ওনার কি হয়েছে, উনি পূর্ব দিকটা এক্সটেন্ড করেছেন প্রায় 14 থেকে 15 ফিট। পুরো পূর্ব দিকটা পুরোটাই বাড়িয়েছে। বাড়ানোর ফলে কি হয়েছে, বর্তমানে যে রান্নাঘর, উনি বলছেন আমি তো একই জায়গায় রান্নাঘর রেখেছি, এবারে কিন্তু ওই দিকটা চেঞ্জ হয়ে গেছে। ওটা ছিল আগে পূর্ব দিক, উনি পূর্ব দিকটাকে এক্সটেন্ড করেছেন, তাহলে পূর্ব দিকটা চলে গেল আগে। ওনার যে রান্নাঘরটা, ওটা হয়ে গেল উত্তর পূর্ব দিক। এবং যেই না হয়েছে,
3.5 বছর 4 বছর পর থেকে ওনার ওয়াইফের ক্রনিক ডিজিজ শুরু হয়েছে এবং ওনার ব্যবসা মানে অন্ততপক্ষে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা ওনার পার মান্থ ইনকাম ছিল ফেলে চুরে, এখন বর্তমানে উনি 15 লাখ টাকা দেনা করে বসে আছে। একদম মানে বাড়ি ভেঙে মানে বাড়ালে বা ওটা অন্যভাবে করলো সেই মানে ভাঙতে গেলে ভেঙে করতে হবে। আবার বলছি ভেঙে করতে, আমি সব সময় বলি, যদি আমি কোনো সবাইয়ের উদ্দেশ্যে বলছি, প্রত্যেক দর্শক বৃন্দের উদ্দেশ্যে বলছি, যদি দেখেন 16 বছর হয়ে গেছে বা 18 বছর হয়ে গেছে পুরনো বাড়িতে, আপনার সংসার ভালো চলছে, আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে কোনো বাস্তু কনসালটেন্টকে ডাকার দরকার নেই। কিন্তু যদি বাড়ি রিনোভেশন করেন, এক্সটেন্ড করেন, ভাঙেন, তাহলে অবশ্যই কিন্তু ভালো বাস্তু কনসালটেন্টকে দেখিয়ে কনসাল্ট করিয়ে নেবেন। তার যাই ফিস হোক সেটা আপনার অ্যাসেট হিসাবে ধরবেন। ধরুন আপনি 5 লাখ টাকার কাজ করাবেন, আমি কথার কথা বলছি, আপনি 50,000 টাকা বাস্তুবিদকে দিন, এটা আপনার খরচা বা এক্সপেন্স ভাববেন না, ভাববেন এটা বাড়ির বাস্তুর ভালোর জন্য আপনি করছেন। আগামী দিনে আপনার দিনগুলো যাতে ভালো যায় সেই জন্য করা উচিত। বাঙালিরা আগেই ভয় পায়, বাবা বাস্তু কনসালটেন্টের ফিস 25,000 1 লাখ টাকা, এটা আমি দেখাবো না। একদমই। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আপনি কোন জায়গা থেকে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? বলুন বলুন, কোথা থেকে বলছেন? আপনি বুকিং নাম্বার দেওয়া আছে, বুকিং নাম্বারটা নোট করে নিন 7450969325 এবং 7003948139। এই নাম্বারে আমাকে রাতের বেলায় বা সকালের দিকে কল করে নেবেন, বা এইটা হোয়াটসঅ্যাপ নাম্বারও, আপনি আপনার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এগুলো পাঠাবেন আমাকে, আমি কথা বলে নেবো আপনার সাথে। ঠিক আছে? ঠিক আছে, একটু কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ কোন জায়গায় আপনি যে নতুন বাড়ি কিনছেন বললেন? হুগলি। হুগলি কোথায়? হ্যাঁ হুগলির কোন জায়গায়? হুগলি কোথায়? হুগলির কোথা থেকে বলছেন আপনি? শ্রীরামপুর। আচ্ছা আচ্ছা, শ্রীরামপুর। আচ্ছা, আপনি যোগাযোগ করে নেবেন, এই নাম্বার, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ আপনি একটু বুকিং নাম্বারটা নোট করে রাখুন, আপনি স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। আর একটু দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি, এই যে বাস্তুগত সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এই ধরনের সমস্যা যদি আপনাদের জীবনে চলে আসে, যেটা আপনারা বুঝতে পারছেন আগে সমস্যাটা ছিল না কিন্তু এখন এই সমস্যাগুলো হচ্ছে, বিভিন্ন সমস্যার, পরিবারের অসুখ বিসুখে ভুগছে অনেক মানুষ, বা বয়স্ক মানুষ যিনি রয়েছেন তিনি অসুখে ভুগছেন, আর্থিক সমস্যা চলছে, ব্যবসায় ক্ষতি হচ্ছে, চাকরি পাচ্ছেন না, যে সমস্যাগুলো হঠাৎ করে বেড়ে গেছে, তখন কিন্তু একটু সতর্ক হবেন, সচেতন হবেন যে সেটা কিন্তু বাস্তুগত কারণেও হতে পারে। তাই অবশ্যই যোগাযোগ করবেন আপনারা সেই অভিজিৎ KMR সাহার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, এবং এই জায়গায় আপনারা যোগাযোগ করতে পারেন স্যারের চেম্বারে, ফার্স্ট বাই লেন, হসপিটাল রোড, নবনগর, বিরাটি, কলকাতা 51। এবং দেখুন যে বুকিং নাম্বার বলে টেলিভিশন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, 7450969325 এবং 7003948139। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, বাস্তুগত কি সমস্যা নিয়ে স্যারের সঙ্গে কথা বলতে চাইছেন? আচ্ছা ঠাকুরঘর খুব ভালো হচ্ছে উত্তর পূর্ব দিক, এবং আমি বাস্তু কনসেপ্ট একটু চেঞ্জ করে দিই, আমার কনসালটেশন একটু অন্য। তো আমি সব সময় বলি পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক এই দুটোর মাঝখানে যে জায়গাটা, এখানটায় আপনারা ঠাকুরঘর সকলে করার চেষ্টা করবেন, কারণ এক্স্যাক্ট উত্তর পূর্ব দিকে যদি ঠাকুরঘর বা মন্দির করেন তাহলে এটা যেরকম খুব ভালো মেডিটেশনের জন্য খুব ভালো, বা পুজোর দিক, দেবাদিদেব মহাদেবের দিক, সেটাও ভালো, কিন্তু উত্তর পূর্ব দিকে, এক্স্যাক্ট উত্তর পূর্ব দিকে যদি ঠাকুরঘর করেন, সমস্যা একটা, কোনো লাল কাপড় ইউজ করা যাবে না, প্রদীপ বেশিক্ষণ জ্বালানো যাবে না, কারণ এটা আবার ওয়াটার এলিমেন্ট। এখানে ফায়ার এলিমেন্ট, লাল কাপড় আনা মানেই এখানে ফায়ার এলিমেন্ট, বা লাল মানেই হচ্ছে ফায়ার। আমরা কিন্তু ঠাকুরের জন্য লাল কাপড়টাই, লক্ষ্মীকে এই জন্য বললাম, লক্ষ্মী, মা লক্ষ্মীর জায়গা কিন্তু হচ্ছে সাউথ ইস্ট সাইড। আবার এখানে বাস্তুর কনসেপ্টে একটু ব্যাপার আছে, সাউথ ইস্ট সাইডে যদি পুরো মন্দিরকে আপনি শিফট করেন তাহলে বাড়ির প্রত্যেক
প্রত্যেক সদস্যের মধ্যে একটা রাগারাগির ভাব থাকবে, মানে একটা অ্যাংরিনেস থাকবে। ওই জন্য আবার সাউথ ইস্টে যদি খুব মানে উত্তর থেকে পূর্ব দিকে কারোর একদম জায়গা না পাওয়া যায়, তাহলেই আমরা সাউথ ইস্টে ঠাকুর ঘর করতে বলি, বা আমি বলি অন্তত। না হলে ব্যক্তিগতভাবে আমি প্রেফার করি উত্তর দিক, উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব থেকে পূর্ব দিকের মাঝখানে, অথবা পূর্ব দিক। আচ্ছা, ঠিক আছে, পূর্ব দিকেও ঠাকুরঘর খুব ভালো, এটাও জেনে রাখুন। যাদের ভালো চাকরি বাকরির দরকার, যারা গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু অবশ্যই পূর্ব দিকে পুজো ঠাকুরঘর রাখার চেষ্টা করবেন, এবং একটা ইন্দ্রদেবের ছবি ওখানে লাগাবেন। এটা একটা টিপসের মধ্যে রাখতে পারেন। পূর্ব দিকে একটা ইন্দ্রদেবের ছবি লাগাবেন যারা ধরুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন। এবং বাড়িতে এলাচের যে কৌটো, এলাচ একটা কৌটো ট্রান্সপারেন্ট বোতলের মধ্যে এলাচ রাখবেন, গ্রিন এলাচ, সেই এলাচটা ওখানে রাখবেন। এবং প্রত্যেক মেম্বার বা অন্তত বাড়ির যে মেন সদস্য বাড়ির বাইরে যখন বেরোবে, তখন যেন ওখান থেকে একটা এলাচ খায়। ঠিক আছে, পূর্ব দিক হচ্ছে সূর্যদেব আছেন এবং ওখানে ইন্দ্রদেব আছেন। ওনার আমি যেহেতু দেবতা বাস্তু অ্যানালিসিস করি, বা এটা আমার ডিগ্রি আছে, তো জায়ান্ট দেবতা আছে, ইন্দ্রদেব আছে, এনারা কিন্তু দুহাত ভরে দেয়। যার বাড়িতে যত পূর্ব দিক খোলা আছে, মানে সকালে সূর্যটাই যদি ঢোকে, ঠিক আছে, তার বাড়িতে কিন্তু বড় বড় বাড়িতে দেখা যাবে সেই ব্যক্তি রাজনৈতিক চূড়ায় পৌঁছে গেছে, ক্ষমতায় আইপিএস আইএস অফিসার হয়ে গেছে। ঠিক আছে, আমার জাস্ট কিছুদিন আগেই একজন বড় আইপিএস লেভেলের একজন ব্যক্তির সাথে যোগাযোগ হয়েছিল। তো উনি একদম ইন্দিরা গান্ধীর আমল বলবো না, তারপরে ঠিক রাজীব গান্ধীর আমল থেকে উনি ওনাদের সাথে কাজ করেছেন। তো ওনাকে আমি শুধু বললাম, উনি যেই পোস্ট হ্যান্ডেল করছে, আমি শুধু বললাম যে আপনার পূর্ব দিক কি পুরো খোলা, পূর্ব দিকে কি গাছ আছে? উনি বললো আপনি কি করে জানলেন ওনার দিল্লিতে বাড়ি? আমি দিল্লি তো গত মাসেই কাজে গেছিলাম, একটা বাস্তুর কাজে। তো উনি বললো যে আপনি কি করে জানলেন? তখন উনি রাত্রি 12:30 থেকে 2টো অবধি আমার সাথে কথা বলেছেন। বলছে আপনি যা বলেছেন আমার 100% মিলেছে, এবং ওনার ছেলের সম্বন্ধে আমার কাছে বেশ কিছু টিপস নিয়েছেন। তো আমাদের কর্মসূত্রে বিভিন্ন মানুষের সাথে আলাপ হয়, কথাবার্তা হয়, তো এগুলো বলা যায়। পূর্ব দিকতে চেষ্টা করবেন উত্তর দিককে খুব ভালো রাখার, উত্তর দিক খোলা রাখার। উত্তর দিকে জলপ্রবাহ করলেও কিন্তু মানি ফ্লো বাড়ে। প্রত্যেকদিন সকালবেলা উঠে যদি উত্তর দিকে জলপ্রবাহ করেন, একদম একদম প্রবলেম ম্যাডাম। আমি আগেই বলেছি, একদম বাস্তুর আলোচনার আজকে প্রথমেই বলেছি, উত্তর দিকে বাথরুম কিন্তু আপনার মানি ফ্লোকে মানে আসতে দেবে না, অপরচুনিটি আসতে দেবে না। আপনার বাড়িতে যারা যারা মেম্বার আছেন, যারা আর্নিং মেম্বার, দেখবেন যে সুযোগগুলো আসার কথা যদি এক্স্যাক্ট উত্তর দিকে হয়, উত্তর পশ্চিম দিকে হলে আলাদা ব্যাপার, কিন্তু এক্স্যাক্ট যদি উত্তর দিকে হয়, তাহলে তাহলে আপনার অপরচুনিটি মিস হবে। আপনার দেখবেন যে সুযোগগুলো আসার দরকার, সেই সুযোগগুলো হাতছাড়া হচ্ছে। আপনার বাড়ির মেম্বারদের সাথে একটু আলোচনা করে নেবেন, যে সুযোগটা আসার দরকার সেই সুযোগটা কিন্তু আসবে না, বা ডিলে হবে প্রচুর। না ভেঙে ঠিক করা যায়। আমি আবার বলছি, কোনো ভয় পাবেন না। ভেঙে করতে গেলে যে খরচা, আর একটা বাথরুম বা একটা টয়লেট মানে টয়লেট বা কিচেন, এগুলো শুধু ভেঙেই করলেই যে বাস্তু ঠিক হয়ে যায় তাও নয়। তাও আজকের দিনে যদি আপনি ভেঙে করতে যান 2 লাখ 2.5 লাখ টাকার নিচে কিছু হবে না। আমি একজন রেমেডিয়াল বাস্তু কনসালটেন্ট বা যন্ত্রবিদ হিসাবে বাস্তু কনসালটেন্ট বলছি, দায়িত্ব নিয়ে, যে যন্ত্র দিয়ে যে ঠিক করা হয়, এটা 1 থেকে 1.5 বছরের মধ্যে প্রত্যেকে সুফল পায়। বাস্তুর কনসেপ্ট এবং কর্মফল দুটোর উপর তো ডিপেন্ড করে। আপনি যদি খারাপ কর্ম করেন, তার ফল কিন্তু আপনাকে ভুগতে হবে। স্বয়ং শ্রীকৃষ্ণ বাঁচতে পারেনি, সুতরাং আমরা কোন ছাড় খার? সুতরাং বাড়ির আমি আমার ক্লায়েন্টদের সবসময় সাজেশন দিই যে বাড়ির যাদের বয়োজ্যেষ্ঠ বাবা মা, এদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। ছেলেদের বলি যে কখনো বাড়ির স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবে না, বাড়ির মহিলাদের সাথে খারাপ ব্যবহার করবে না। এবং নিচু যারা আছে, তোমার থেকে নিচু যারা দরিদ্র শ্রেণী, যারা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, বাজারে যারা সবজি বেচছে, এদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। একটা হচ্ছে বাবার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে তার সূর্য ডাউন হয়ে যাবে। মায়ের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করলে তার কোনো জায়গায় গতি নেই, আমি আগেই বলে দিচ্ছি। তাহলে আমি তাদেরকে বলি আমাকে দিয়ে বাস্তু করাবেনি না, কাজও হবে না। মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার চন্দ্র ডাউন হয়ে যাবে।
আর আপনি যদি গরিব মানুষেরকে ঠকান তাহলে আপনার শনি ঠাকুর রুষ্ট হবে, শনির 7.5 বা ঢাইয়াতে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন নাকানি চুবানি খেয়ে। এই জন্য চেষ্টা করবেন গরিব শ্রেণীর মানুষকে দুহাত ভরে দান করার, যতটা আপনার সামর্থ্য। আপনি যদি 100 টাকা দেন কাউকে, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার 1 লাখ টাকা কখনোটা রিটার্ন হয়ে আসবে, কিন্তু কিছু পাবো ভেবে দান করবেন না, কিছু না পাবো ভেবেই দান করবেন। বা রিক্সাওয়ালাকে 10 টাকার জায়গায় 15 টাকা দেবেন, দেখবেন তার যে খুশিটা, তার যে আনন্দটা, এটা ঈশ্বরের আশীর্বাদ বলা যায়। সেটা সব যদি কর্মফল ঠিক থাকে, আমি সবসময় বলি ক্লায়েন্টদের যে বাস্তু ঠিক করলে 6 মাস থেকে 1.5-2 বছরের মধ্যে একটা গুড রেজাল্ট। এবং এটা কি ইনকাম হতে পারে, আজকে হয়তো 30,000 টাকা ইনকাম করতে মানুষের কালঘাম ছেড়ে যাচ্ছে, আমি বলছি একটা বাস্তু করার পরে 3 লাখ টাকা ইনকাম করতে। ঠিক আছে, আরো কিছু প্রশ্ন যদি থাকে একটু বুকিং এ যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ। একদমই। আর স্যার এবার একটু আসবো, এই যে বর্তমান যুগের একটা সবচেয়ে বড় সমস্যা যেটা, এই যে সাংসারিক অশান্তি অথবা ডিভোর্স অথবা সম্পর্ক ভেঙে যাওয়া। আজকাল যেটা দেখা যায়, একটা মানে প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত যায় না, তার আগে ভেঙে যায়, মানে এতবার সম্পর্ক ভাঙছে, এমনকি বিয়ের পরেও ডিভোর্স হচ্ছে, মানে অনেক বছরের বিয়ের পরেও ডিভোর্স হচ্ছে। তা এটার কারণে কি বাস্তু সমস্যা হতে পারে? এটা দুটো পার্ট আছে, আমি বলি। একটা আমি নিউমারোলজি অনুযায়ী, নিউমারোলজিস্ট অনুযায়ী আমি একটা তো জানি যে কিছু বার্থ চার্টের যদি সমস্যা থাকে তাহলে ডিভোর্স যোগ হয়, আর বাস্তু একটা বড় পার্ট। আমি একদম যারা যারা বাড়িতে ডিভোর্স হয়েছে, বা রিলেশন খুব খারাপ বাবা মায়ের সাথে বা অন্যান্য পারিবারিক সমস্যা চলছে, প্রত্যেককে লক্ষ্য রাখতে বলবো দক্ষিণ পশ্চিম দিক, মানে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকের মাঝখানে যে জায়গাটা, সাউথ ওয়েস্ট সাইড বাস্তুর। আমার যদি ক্লায়েন্ট বলি, ম্যাডাম আমার যদি ক্লায়েন্ট বলি, এটা ঈশ্বরের কি টান আমি জানি না, আমার 95% এখনো পর্যন্ত 90 থেকে 95% ক্লায়েন্ট এসছে দক্ষিণ পশ্চিমের সমস্যা নিয়ে। আচ্ছা, দক্ষিণ পশ্চিম যদি মহাবাস্তু দোষ আমরা বলি, লোকে নর্থ ইস্টকে বলে, নর্থ ইস্ট অবশ্যই মহাবাস্তু দোষ, নর্থ ইস্টে যদি টয়লেট থাকে, কিচেন থাকে, কিন্তু দক্ষিণ পশ্চিম দিক বা সাউথ ওয়েস্ট সাইডে যদি প্রবেশদ্বার হয়, মেন এন্ট্রান্স করে, আচ্ছা টয়লেট হয়, কিচেন হয়, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বা কুয়ো থাকলে তো সেই বাড়িতে ঢোকার 5 থেকে 8 বছরের মধ্যে আমি গ্যারেন্টি দিচ্ছি, বা পিক পয়েন্ট যদি এক্সাক্ট সাউথ ওয়েস্টে যদি প্রবেশদ্বার হয়, সেই বাড়িতে আনসার্টেন ডেথ হবেই হবে বাড়িতে ঢোকার 5 থেকে 8 বছরের মধ্যে। আচ্ছা, এবং ডিভোর্স হবে, বাড়ির এক সদস্য আর এক সদস্যকে খুন পর্যন্ত করতে পারে, মানে সাংসারিক অশান্তি। যা সাউথ ওয়েস্ট সাইড। আর একটা হচ্ছে পিতৃজোন, ঠিক আছে? অনেকেই আমি সাজেশন দিই যে ঠাকুর ঘরে কোনো মৃত ব্যক্তির ছবি রাখবেন না, সেই ছবি সব সময় রাখবেন সাউথ ওয়েস্ট সাইডে। আচ্ছা, সেখানে একটা প্রশ্ন আসছে, তো আজকাল যে ফ্ল্যাট বাড়ি, মানে ফ্ল্যাটে তো আর আলাদা করে ঠাকুর ঘর করার উপায় থাকে না, সেখানে রেডিমেড ছোট ফ্ল্যাট, যেখানে মানুষের বেডরুমের মধ্যে একটা কোণায় হয়তো ঠাকুরের আসন পাতেন, তো সেখানে হয়তো পরিবারের কোনো মৃত ব্যক্তির ছবি তো সেই বেডরুমে থাকে না, না 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 না, রাখা উচিত না। কারণ দেখুন কিছু জিনিস কোথায় রাখা উচিত, মানে এই যে বললাম সাউথ ওয়েস্ট সাইড বা দক্ষিণ পশ্চিম দিকে ছোট্ট একটা কিছু বক্স করবেন, যেটা ঢাকা সিস্টেম, ছোট বক্সই করুন। ধরুন বাড়িতে সবাই কজন আর মৃত ব্যক্তি, 2 জন মৃত ব্যক্তি বা ঠাকুমা, দাদু বা বাবা মা যারা মারা গেছেন, তাদেরকে ছবি অবশ্যই রাখবেন দক্ষিণ পশ্চিম দিক বা সাউথ ওয়েস্ট সাইড, এটাকে পিত্তর জন্য। আচ্ছা, মানে যে ঘরে ঠাকুরের আসন আছে সেই ঘরে রাখবো না, এইটা ওটা একদমই না। হ্যাঁ, ডাইনিং এও রাখা যেতে পারে, তো ডাইনিং হোক যাই হোক, দিকটা ব্রহ্ম, আমরা প্রত্যেকটা ক্যালকুলেট করি বাড়ির মিডিল স্থান বা ব্রহ্মস্থান থেকে। অনেকে বলে আমি তো রান্না করছি, তার উত্তর দিকে, একটু আগে বললো উত্তর দিকে রান্নাঘর কোথায়, না টয়লেট বললো, যাই হোক উত্তর দিকে ধরুন আপনার কিচেন আছে বা রান্নাঘর আছে। ম্যাক্সিমাম বাঙালিদের যে কনসেপ্ট, আমি পূর্ব দিকে মুখ করে রান্না করছি, আমি দক্ষিণ দিকে কোন দিকে মুখ করে রান্না করছেন সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে আপনার ব্রহ্মস্থান বা বাড়ির মিডিল পয়েন্ট থেকে কোন স্থানে আপনার রান্নাঘরটি অবস্থিত, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা বাঙালিদের মধ্যে মিসকনসেপশন আছে যে আমরা আমার রান্নাঘরটা এই দিকে, সেটা বললো না, আমি রান্না করি এই দিক দিয়ে, এই দিক করে, এইটা খুব মিসকনসেপশন। রান্নাঘর অবশ্যই হওয়া উচিত দক্ষিণ দিক আর দক্ষিণ পূর্ব দিক, এই জায়গাটুকুনির মধ্যে রান্নাঘর হওয়া উচিত। আর যার নেই
তাকে যন্ত্রের মাধ্যমে ঠিক করিয়ে নিতে হবে। ঠিক করা যায়, আমি আবার বলছি 100% ঠিক করা যায়। বাস্তুর কনসেপ্টে যেরকম কিছুদিন আগেও, আজ থেকে 10-15 বছর আগেও মানুষ ওয়াইফাই কি জানতো না, ডেটা ট্রান্সফার কি জানতো না। তো ডেটা যদি ট্রান্সফার হতে পারে তাহলে এনার্জিও শিফট করা যায়, এটা মাথায় ঢুকিয়ে নি। যদি ডেটা ট্রান্সফার হতে পারে তাহলে এনার্জিও কিন্তু ট্রান্সফার হতে পারে। একদম একদম। আচ্ছা, এই যে ঠাকুর ঘর, ওটা ওই ঘরে কোনো মানে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে না। হ্যাঁ, সেখানে একটা কথা আমার মনে পড়ে গেল, মানে অনেকদিন আগে একজনের বাড়ি আমি গেছিলাম, সেখানে দেখলাম যে ঠাকুরের আসরেই অলরেডি মানে একজন মানে তার পূর্বপুরুষের একজন ছবি রেখে দিয়েছেন। না, রাখা উচিত না, আমি বলছি তো, তার কোনো না কোনো ভাবে খারাপ হবে। আচ্ছা, কারণ দেবতা মৃত ব্যক্তিকে এক জায়গায়, ওনাদের কনসেপ্ট হলো যে তিনি স্বর্গবাস হয়ে গেছেন, তাই ঠাকুরের মানে গুরুদেবের ফটোর কাছে সেই মানে করে জানছেন তার স্বর্গবাস। সে কি স্বপ্নে দেখেছে সে স্বর্গ কাকে বলে, দেখেছে কি কিছু? তাহলে কখনোই তার কর্মফল অনুযায়ী কত জনই পার হয়ে একটা মনুষ্য জীবন পায়, তারপরে কে কোথায় যাচ্ছে আমরা শুনে আসছি। কেউ কি দেখেছে এটা বলতে পারে? কোনো সায়েন্সও তো আবিষ্কার করতে পারেনি যে মৃত্যুর পরে কোথায় কি হচ্ছে। একদম ঠিক আছে, তো কখনোই রাখা উচিত না। দেবতা দেবতার জায়গা থাকবে। এবং আরেকটি জিনিস বলি, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, একই সিংহাসনে একাধিক দেবদেবীরও ছবি থাকা উচিত না। আচ্ছা, এটা কিন্তু মানে ধরুন মা কালীর ছবি 4টে রেখে দিয়েছেন, গোপালের ছবি 5টা, গোপালের যে পুজো হয় অনেকেই দেখেছি 2, 3, 4টে গোপাল, করা উচিত নয়, এটা ভুল কনসেপশন। যত একটা সিংহাসনে ম্যাক্সিমাম 4 থেকে 6টি ঠাকুরের মূর্তি রাখা উচিত। এবং আরেকটি বলে দিই, অনেকেরই বাড়িতে বড় বড় শিবলিঙ্গ দেখি আমি, কখনোই একটা সিংহাসন, যে বাড়ির যে সিংহাসন সেখানে কিন্তু বড় শিবলিঙ্গ রাখা উচিত নয়। আচ্ছা, আর সাধারণত মনে হয় সাদা শিবলিঙ্গ সাদা রাখা উচিত না, পারদ শিবলিঙ্গ রাখা উচিত না, এই কিনি আঙ্গুলের সমান শিবলিঙ্গ রাখা উচিত। আচ্ছা, একদম। এবং কারণ কি, কারণটা কনসেপ্টটা বলি দিই। একটা বড় বড় যে আমরা দেবস্থানে যাই, ঠিক আছে, বড় বড় দেবস্থানে যেটা আমরা যাই, সেখানে যে যখন আমি লিঙ্গকে প্রতিষ্ঠিত করছি তার একটা নিয়ম কানুন আছে, অন্তত সবার 7 বার তার পুজো হয় এবং নিয়ম মেনে হয়। সেটা কিন্তু বাড়িতে আমরা কোনোদিনই পারি না। আমাদের সংসার জীবনে থেকে ওই কোনো রকমে একদিনে বসলাম, একটু সকালবেলায় নমো নমো করে একটু তুলসী বেল পাতা দিয়ে আমরা নোটে পড়তাম বা টেবিল চেয়ারে পড়তাম। তো এখন ম্যাক্সিমাম বাড়িতে দেখা যায় কি যে বিছানায় বসে পড়ছে, বিছানায় বসে খাচ্ছে। এগুলো কখনো উচিত না, এগুলো ক্ষতি হয়, এটা সাংসারিক জীবনে এটা ক্ষতি হয়, এটা জেনে রাখুন। আজকে হাতে একদমই সময় নেই, অনুষ্ঠান একদম শেষের দিকে আছি আমরা। তো শেষ করার আগে ছোট করে জানতে চাইবো, ব্যবসার ক্ষেত্রে অনেকেই সমস্যাটায় ভোগেন যে পাশাপাশি দুটো দোকান, একটা দোকান খুবই ভালো চলছে আর একটা দোকানে একদমই খদ্দের আসছে না, মানে দোকানে বলতে গেলে চলছেই না। এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে, পাশাপাশি দোকান হওয়ার পরও সেটা কেন হয় না? পাশাপাশি দোকান অনেক সময় দেখা যায়, বাস্তু ফ্ল্যাটটা একসাথে হয়েছে, তো ফ্ল্যাটটা একসাথে হয়ে তার দুটো দোকান পাশাপাশি দেখা গেল। এইটাই বললাম, আমরা 16টা দিককে ভাগ করে আমরা 32টা দুয়ার পাই। এই বাড়ি দেখা গেল ওই ফ্ল্যাটটার ব্রহ্মস্থান থেকে ক্যালকুলেশন করলে যেই দোকানটা ভালো চলছে ওটা ভালো দুয়ারে পড়ে গেছে। যেরকম পূর্ব দিকে 2টো দুয়ার খুব ভালো 8টা দুয়ারের মধ্যে, উত্তর দিকে 8টা দুয়ারের মধ্যে 3টে দুয়ার খুব ভালো। মানে এই যে এখানে যে দেবতারা আছেন এরা 2 হাত ভরে দেওয়ার জন্য বসে আছেন। পশ্চিম দিকে 2টো দুয়ার ভালো, দক্ষিণ দিকে অনেকে বলেন করে না, আমি বলছি দক্ষিণ দিকে 2টো দুয়ার খুবই ভালো। যদি তার সেই দিকে দরজা পড়ে যায় তাহলে সে পয়সা 4টে-5টা ব্যাংকেও ধরে রাখতে পারবে না। দক্ষিণের দিকেও 2টো দুয়ার ভালো। দেখা গেল তার ব্রহ্মস্থান থেকে সেই এই যেই দোকানটি ভালো চলছে ওইখানে হয়তো ভালো দুয়ারটা পড়ে গেছে, দরজাটা পড়ে গেছে, দুয়ারের উপরে ডিপেন্ড করে। এবং বাকিটাও তো তার ম্যাপ আছে, তার দোকানের পার্সোনাল কোথায় কি জিনিস রেখেছে। এই একটু আগে বললাম যে উত্তর দিক থেকে পূর্ব দিকে কোনো ভারী জিনিস রাখা যায় না, দেখা গেল সেই দোকানটায় ভারী জিনিস রেখেছে তাই জন্য তার চলছে না। বা বসার জায়গা, মালিক কোথায় বসছে এটাও ইম্পর্টেন্ট। মালিক যদি উত্তর দিকে বসেন, মালিক যদি দক্ষিণ দিকে বসেন, মালিক যদি পশ্চিম দিকে বসেন, এই 3টে বসার দিক আছে বাড়ির যে দোকানের যে মালিক। তো এটা দিক নির্ণয় করে আমরা যে দোকানে কাজ করি সে বা আমি যেখানে করি সেখানে কিন্তু বলে দিই যে বসার জায়গাটাও নির্ভর করে কোন জায়গাটা বাস্তুর বসবে। একদম। আজকে যেহেতু হাতে সময় নেই, তাহলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে ছোট করে কি টিপস দেবেন, মানে এই বাস্তু সমস্যার সমাধান করা যে সম্ভব তার কি টিপস দেবেন?
দুটো তিনটে টিপস আজকে দিয়ে দিই, সব তো বলা সম্ভব না এত একদমই ছোট সময় নেই প্রোগ্রামে। হাতে, একদম অনুষ্ঠান আমি যেটা শেষে। বললাম, উত্তর দিক থেকে পূর্ব দিক খোলা রাখার চেষ্টা করবেন, ভারী জিনিস রাখবেন না, ঠিক আছে? উত্তর দিকে সকালবেলায় আপনার বাড়ির যেদিকে যা থাকুক উত্তর দিকে জলপ্রবাহ করবেন, আচ্ছা ঠিক আছে? প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধ্যেবেলায় বাড়ির মিডিল ব্রহ্মস্থান এবং সাউথ ইস্ট সাইডে কর্পূর জ্বালাবেন, আচ্ছা ঠিক আছে? এবং একটা এমন রেমেডি আজকে দিয়ে যাচ্ছি, আমার মনে হয় না কোনো কনসেপ্ট থেকে আমি শুনিনি যে এই রেমেডি দিয়েছে। করে দেখুন, 6 মাস থেকে 1 বছরের মধ্যে আর্থিক উন্নতি পাবেন, হবে। তারপরে না হয় বাস্তু কনসালটেন্ট অভিজিৎ কেমার সাহাকে ডেকে নেবেন বাস্তু করার জন্য। বাড়ির নর্থ সাইডে একটি ব্লু লাইট লাগান, বাড়ির উত্তর দিকে এক্স্যাক্ট উত্তর দিকে একটি ব্লু লাইট লাগাবেন, বাড়ির সাউথ ইস্ট সাইড বা দক্ষিণ পূর্ব কোণে একটি রেড লাইট লাগাবেন। 24 আওয়ার্স ইন্টু 365 ডেজ চলবে। এটা কেটে গেলে বা ফিউজ হয়ে গেলে আবার লাগাবেন, নতুন বাল্ব লাগাবেন। এবং সাউথ ইস্ট সাইডে একটি ধনলক্ষ্মী বা অষ্টলক্ষ্মীর একটা মূর্তি লাগাবেন। আপনি দেখবেন অনেকটা আর্থিক দিক থেকে ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বা খুব সুন্দর টিপস স্যারের কাছ থেকে আজ আমরা পেয়ে গেলাম। তাই বাস্তু সমস্যা নিয়ে যারা ভুগছেন, কি করবেন বুঝতে পারছেন না, তারা অবশ্যই একবার স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। টেলিভিশন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আপনারা অনলাইনেও কনসালটেশন করতে পারেন, চেম্বারেও আসতে পারেন। তবে আগে অবশ্যই যোগাযোগ করে নেবেন, স্যারের কাছ থেকে অবশ্যই সঠিক পরামর্শ আপনারা পেয়ে যাবেন। এই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসবেন 7450969325 এবং 7003948139। দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আর বাস্তু সমস্যা থাকলে বসে থাকবেন না, দেরি করবেন না। সমস্যা বাড়লে স্যার যেটা বললাম, বহু বছর পর তার কিন্তু একটা খুবই খারাপ মানে এফেক্ট আপনাদের জীবনে এসে পড়বে। তাই আগে থেকে সতর্ক হন, সচেতন হন এবং যোগাযোগ করে নিন স্যারের সঙ্গে। আজ এখানে শেষ করবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমার সকল দর্শকবৃন্দকে 24 আওয়ার্সে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যেগুলো টিপস দিলাম সেগুলো মানুন। এবং আবার আরেকবার রিপিট করে দিচ্ছি আমি একটা জিনিস, বাড়ির বয়োজ্যেষ্ঠ বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। তারা যা বলবে শুনে নেবেন। তারা ভুল করলে ওটা ভুল নয়, দেবতার জ্ঞানে এটা মানার চেষ্টা করবেন। আর বাড়ির মহিলাদের, ছেলেদের উদ্দেশ্যে বলছি, বাড়ির মা বোন এবং স্ত্রীকে সম্মান দেওয়ার চেষ্টা করুন। তারপরে যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, তারপরে করতে পারেন। যাবতীয় বাস্তু দোষ, যাবতীয় নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক, যা ক্ষতি করা আছে আপনার বাড়ির, ঠিক করার দায়িত্ব অভিজিৎ কেমার সাহা নেবে। নমস্কার, সকলে ভালো থাকবেন। নমস্কার।